আসসালামু আলাইকুম। আমার নাম জুয়েল জামান। আজকে আমি খুব গর্বিত এই কারণে LB24 পরিবারের সাথে আমি যুক্ত হয়েছি। ইনশাআল্লাহ আমি আশা করতেছি প্রতি সপ্তাহে আমি আপনাদের মাঝে আসবো। আমাদের দেশের, বিদেশের, আমেরিকা, লন্ডন, ইউরোপের নানান গুণীজন উনারাও আমাদের সাথে থাকবেন। তো আমার আজকের ১ম শোতে আপনাদের মাঝে নিয়ে আসতেছি বাংলাদেশের একটা স্বনামধন্য চ্যারিটি ওয়ার্ক করে যাচ্ছে তাদের নাম হলো ছায়াতল বাংলাদেশ। আমার জানা মতে প্রতিষ্ঠানটি হলো একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। উল্লেখযোগ্য হলো অন্যান্য যারা আছেন বৃদ্ধদের নিয়ে কাজ করে, বয়স্কদের মেন্টাল পারপাস নিয়ে কাজ করে। বাট এই ছায়াতল বাংলাদেশ সংগঠনটি আমাদের দেশে সুবিধাবঞ্চিত শিশু এবং শিশু-কিশোর এবং তাদের জীবন গড়ে তোলার জন্য ওদের ছোট্ট করে একটা চেষ্টা। ওই চেষ্টা থেকে শুরু করেছিল ২০১৬ সালে। আজকের সংগঠনটা অনেক বড় হয়ে গেছে। আমাদের দেশের বিদেশের মানুষের আর্থিক সহযোগিতায়। আর এইজন্য আজকে ভাবলাম আমি নিজেও গত বছর এখানে ছায়াতল বাংলাদেশে নিজে সফর করেছি, ভিজিট করে আসছি। বাচ্চাদের সাথে লাঞ্চ করছি। খুবই ভালো লাগছে। এজন্য ভাবলাম যে আমার ১ম শুরুটা ছায়াতল দিয়েই করব। আমাদের সাথে গেস্ট আছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। উনি এখন ছায়াতলের সভাপতি, প্রেসিডেন্ট, চেয়ারম্যান। He's got a lot of experience in different fields, including public administration for the government, defense ministry, home ministry, LGRD, জনকল্যাণ এবং সমাজ কল্যাণ, যেটা আমার কাছে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। আমি পরিচয় করে দিচ্ছি আব্দুল্লাহ আল মামুন, আমাদের চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম, আপনাকে কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক শুভেচ্ছা এবং LB24 পরিবারকে আমার ব্যক্তিগত তরফ থেকে শুভকামনা। ধন্যবাদ। অলসো উনি মামুন সাহেব বাংলাদেশে ঢাকাতে বসা আছেন। আমাদের সাথে স্টুডিওতে বসা আছেন ছায়াতল বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সোহানা। সোহানা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। LB24 কে ধন্যবাদ আমাদেরকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার। আর আজকে আপনার ফার্স্ট শো, আমরা প্রিভিলেজ যে এত একটা ভালো মানুষ যিনি আমাদের অ্যাডভাইজার জুয়েল জামান ভাইয়ার উপস্থাপনায় আজকে আমরা ছায়াতলকে উপস্থাপন করতে পারবো। এইজন্য অনেক বেশি আনন্দিত। ধন্যবাদ সোহানা। আমরা ডাইরেক্ট কোয়েশ্চনে চলে যাব। মামুন সাহেব, আমার যে কোয়েশ্চনটা দ্বিতীয় কোয়েশ্চনটা আপনার কাছে থাকবে, ছায়াতল বাংলাদেশ কিভাবে কাজ করে, কি কাজ করে। আপনাকে জিজ্ঞেস করার আগে আমি মামুন সাহেবকে কিছু বলার জন্য বলতেছি যে প্রতিষ্ঠা থেকে এই ছায়াতলের মিশন এন্ড ভিশনটা কি মামুন সাহেব? অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের ছায়াতল বাংলাদেশের প্রতিষ্ঠাতা একজন, এখনো তিনি তরুণ। 2016 সালে এই ছায়াতলের প্রতিষ্ঠার কাজ শুরু করেছিলেন। তার নাম মিস্টার সোহেল রানা। তিনি ওই পথ শিশুদেরকে আকৃষ্ট করে, তাদেরকে উদ্বুদ্ধ করে এবং গাছের ছায়ায় প্রথম তিনি তাদের শিক্ষার ব্যবস্থা নিয়েছিলেন। সেই থেকে তার এই প্রতিষ্ঠানের নামও হয়ে গেছে ছায়াতল বাংলাদেশ। আমরা সুবিধা বঞ্চিত বা আন্ডার প্রিভিলেজ যে পিপল আছে আমাদের দেশে, এদের সংখ্যা অনেক বেশি। তাদেরকে নিয়ে আমরা
শিশু এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার সংরক্ষণে এবং সমাজ থেকে দারিদ্র বৈষম্য দূর করে একটা বৈষম্যহীন সমাজ বিনির্মাণে একটা ভূমিকা রাখার লক্ষ্য নিয়েই ছায়াতল প্রতিষ্ঠিত হয়েছে এবং ছায়াতল এগিয়ে যাচ্ছে। আর আমরা যেটা আপনাদের বিশ্বাস করি, ভিশনটা, মামুন সাহেব, আপনাদের ভিশনটা কি হবে? ভিশনটা কি হবে? ভিশন হচ্ছে যে এই সুবিধা বঞ্চিত পথ শিশুদের জন্য একটা মডেল শিশুপল্লী নির্মাণ করা এবং সেখানে আমাদের সব ধরনের শিক্ষার ব্যবস্থা থাকবে। সেখানে থাকবে বৃদ্ধাশ্রম, হাসপাতাল, ছায়াতলের জন্য আলাদা ব্যাংক থাকবে। এখন যেমন আমরা এই ইয়ের থেকে মানে যে বস্তি আছে, আমাদের দেশে ভাষায় বলে বস্তি, জি। সেই বস্তি এলাকা থেকে আমাদের স্বেচ্ছাসেবীরা যে তাদেরকে কনভিন্স করে তাদের লেখাপড়ার জন্য নিয়ে আসে, সারাদিন আমাদের কাছে থাকি, তাদের লেখাপড়া প্রচলিত নিয়মেই আমরা তাদের শিক্ষা দিয়ে থাকি, তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়। তারপরে দিন শেষে সেই বস্তির ছেলেমেয়েরা আবার বস্তিতেই ফিরে যায়। তা আমরা লক্ষ্য করেছি যে জি, মামুন সাহেব এই ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো, বুঝছেন? আবারও আসবো আপনার কাছে। আমি ইন দি মিন টাইম যারা আমাদের সেক্রেটারি জেনারেল সোহানাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি ছায়াতল বাংলাদেশ কিভাবে কাজ করে? কি, কি কাজ করে? একটা আমাদের বাংলাদেশে তো অনেকগুলো চ্যারিটি অর্গানাইজেশন আছে। জি। তো আপনারা অন্যান্য চ্যারিটি অর্গানাইজেশন থেকে কিভাবে ডিফারেন্ট? হাউ ডাজ ইট ওয়ার্ক? আপনাদের অ্যাক্টিভিটি সম্বন্ধে সংক্ষেপে সারমর্মভাবে আমাকে বলবেন কাইন্ডলি প্লিজ। জি, আমরা মূলত চিলড্রেনদেরকে নিয়ে কাজ করি। যারা হচ্ছে ঢাকায় বাংলাদেশে সুবিধা বঞ্চিত পথশিশু আছে। মূলত তাদেরকে নিয়ে কাজ করি এবং তাদের শিক্ষা, তাদের পুষ্টি, তাদের চিকিৎসা, তাদের বস্ত্র এগুলো আমরা হচ্ছে এনশিওর করি। মূলত একটা বাচ্চার বেড়ে উঠতে তার যা প্রয়োজন সবকিছু আমরা প্রোভাইড করছি। উইথআউট শেল্টার, কারণ স্যার যেটা বলল আমাদের মিশনের মধ্যে শেল্টারটা আছে। আপনাদের বাচ্চাদেরকে এই সেবাগুলো দিয়ে যাচ্ছেন, খাবার-দাবার, ওদেরকে পড়াশোনা করাবার মেন্টালি, মোরালি, সাইকোলজিক্যালি। বাট এদেরকে কিভাবে খুঁজে পান আপনারা? যে এই যে বাচ্চারা আছে, প্রতিবন্ধকতা, ওদের যে ঝামেলা আছে পরিবারের, আপনাদের বাচ্চাদের কতজন শিশুরা আছে আপনাদের এটাতে? বর্তমানে আমাদের ২৪৯ জন শিক্ষার্থী আছে। আমাদের ঢাকাতে ৪ টি ক্যাম্পাস। আচ্ছা, প্রথম ক্যাম্পাসটি হচ্ছে শ্যামলীতে, সেকেন্ড আচ্ছা। ক্যাম্পাসটি হচ্ছে গাবতলী, আচ্ছা। থার্ড তো ক্যাম্পাস। ওদেরকে আপনারা খুঁজে পান কিভাবে? একটা জি। ওয়ার্ড অফ মাউথ অর কেউ আপনাকে সাজেশন কি আপনারা নিজে গিয়ে খুঁজে বের করেন? ঢাকা শহরে আসলে প্রতিটা অলিতে গলিতে আপনি যদি দেখেন, প্রতিটা অলিতে গলিতে আপনি পথশিশুদেরকে পাবেন। যারা আপনার কাছে এসে ৳১০ ৳২০ চাবে। এরকম পথশিশুর কিন্তু অনেক আছে। আর আমরা হচ্ছে গিয়ে যে বাচ্চাদেরকে টার্গেট করি তারা হচ্ছে গিয়ে মূলত যাদের প্যারেন্টস আছে কিন্তু তারপরেও তারা সুবিধা বঞ্চিত এবং তাদের ফ্যামিলি গুলো যথেষ্ট আপনার সচেতন না। এবং অনেক বাচ্চারা হচ্ছে গিয়ে কোনো গার্ডিয়ান নেই, তারা লোকাল গার্ডিয়ানের কাছে থাকে, যেমন দাদা বা দাদি বা দূর সম্পর্কের কারো কাছে। তো এরকম বাচ্চাদেরকে আমরা হচ্ছে গিয়ে টার্গেট করি যে যারা হচ্ছে একটা ভালো শিক্ষা পাবে এবং এই শিক্ষাটা পেয়ে তারা নিজেদের জীবনে এটাকে কাজে লাগাতে পারবে এবং আমি আসলে বুঝাতে পারি নাই মনে হয়। আমি জিজ্ঞেস করছি যে এই বাচ্চাদেরকে আপনারা খুঁজে পান কিভাবে? এই বাচ্চাদেরকে আমরা খুঁজে পাই আসলে আমরা যখন কাজ শুরু করি, ধরেন আমরা একটা ক্যাম্পাস করব কোথাও, আমাদের জি। ফান্ড আছে। তো ওই ক্যাম্পাসটা করার আগে আসলে আমরা একটা ক্যাম্পেইন করি, যেখানে হচ্ছে আমরা একদম লো এরিয়া গুলা যেখানে আছে, হুম, হুম। ধরেন বস্তি এরিয়া যেটা আমরা বাংলা ভাষায় বললে আপনি ভালোমতো বুঝবেন। ওই বস্তি এরিয়া গুলোকে আমরা ফাইন্ড আউট করি। সেখানে দেখি যে এখানে শিক্ষার ব্যবস্থাটা কতটুকু। প্রাইমারি স্কুলগুলা কতটুকু এভেইলেবল এবং ওইখানে ওই যারা হচ্ছে ওখানে বাস করে তাদের আর্নিং সিস্টেমটা কিরকম? আপনার অভিজ্ঞতায় কি মনে করেন সমাজের এই সকল বাচ্চাদের শিশুদের পরিমাণ যেভাবে বাড়তেছে, ওদের
শিক্ষার ব্যাপারটা কতটুকু আগাইতেছে মনে করেন আপনি? জি, শিক্ষার ব্যাপারটা অনেক দূরই আগাচ্ছে, যেহেতু এখন সরকারও বিনামূল্যে এই সমস্ত বাচ্চাদেরকে বই দিচ্ছে এবং সরকারি স্কুল, প্রাইমারি স্কুলগুলো অনেক কাজ করছে। পাশাপাশি আমাদের মতো অনেক সংগঠন আছে যারা হচ্ছে এরকম সুবিধা বঞ্চিত শিশুদেরকে বিনামূল্যে আপনার পড়াশোনা করাচ্ছে। তো আমরা অনেকটা আশাবাদী যে আমরা একটা পোরশন হলেও সমাজের এই সমস্ত সুবিধা বঞ্চিত শিশুদেরকে আমরা হেল্প করতে পারছি, বা তাদেরকে যে শিক্ষাটা তারা, যেটা হচ্ছে তাদের মানবাধিকার যেটা, সেটা আমরা দিতে পারছি। ধন্যবাদ সোহানা। আমি এখন প্রশ্ন নিয়ে আসবো আমাদের চেয়ারম্যান সাহেব, মামুন সাহেব। আপনাদের ছায়াতল বাংলাদেশের সংগঠন কি? যেভাবে আপনারা কি কোনো ধরনের বড় আকারে কোনো ছেলে বাচ্চারা কি কোনো ধরনের পুরস্কৃত হয়েছে গভর্নমেন্ট থেকে, কি কোনো ধরনের রিকগনিশন পেয়েছে, এ ধরনের কিছু একটা কিছু হয়েছে? হ্যাঁ, আমাদের যারা পথ শিশুরা, যারা আমাদের শিক্ষার্থী বা আমরা যাদের দেখভাল করি, তাদের মধ্যে মানে কারিকুলাম অ্যাক্টিভিটিসও তাদের করা হয়। যেমন খেলাধুলা আছে, তারপরে গান বাজনা আছে। এইসবে তারা যে স্কুলগুলোতে পড়াশোনা করে, সেখানে তারা বেশ ভালো পারফরমেন্স করে এবং এই মানে বিভিন্ন সামাজিকভাবে গোষ্ঠীর পুরস্কারও তারা পেয়েছে। আমরা একটা কথা আজকে স্মরণ করতে পারি যে কিছুদিন আগে ঢাকায় যে বিপিএল এর ক্রিকেট টেস্ট যেটা অনুষ্ঠিত হলো, সেই ক্রিকেট খেলায় আমাদের ছেলে মেয়েদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং একটা গ্যালারিতে তাদের বসার ব্যবস্থা করা হয়েছিল। তো আমাদের সেক্রেটারি সাহেবের নেতৃত্বে সেখানে আমাদের প্রায় 200 মতো ছেলেমেয়েরা অংশগ্রহণ করে এবং সেখানে তারা যে খেলাধুলা অবজার্ভ করে, পর্যবেক্ষণ করে, দেখে। তো ওই বিপিএল গোষ্ঠীর একটা ছিল জরিপে, সেখানে তারা আমাদের একজন মেয়েকে শ্রেষ্ঠ হিসাবে, ওয়াচার হিসাবে মেয়ের নাম কি ছিল? শনাক্ত করে এবং পুরস্কার দেয়। মেয়ের নাম এছাড়া আমাদের দেশে জাতীয় দিবসগুলো যখন হয়, স্বাধীনতা দিবস বা বিজয় দিবস, সেখানে যে একটা সমন্বিত কর্মসূচি সরকারিভাবে পালন করা হয়, সেখানেও আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে এবং পুরস্কৃত হয়েছে। তো মামুন সাহেব, ওই যে মেয়ের কথা বললেন, আমি সোহানা বলছেন যে মেয়েটার নাম নাকি সুমাইয়া। মেয়েটার বয়স কত সুমাইয়া, ছিল? বয়স কত ছিল? বয়স বেশি না, 12-13 বছর ওর হবে। একটু ব্যাকগ্রাউন্ডটা বলেন তো, ওর বাবা মা কি করতেন? তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বাবা নাই, মা আছে এবং মা বস্তিতে অন্যের বাসায় কাজ করে, গৃহকর্মীর কাজ করে। তো কেন সে সুমাইয়া আপনাদের কাছে আসছে? আমাদের কাছে আসার কতগুলো কারণ আছে। আমাদের সামাজিক যে প্রেক্ষাপট, এখানে একদিকে যেমন বৈষম্য আছে, আরেকদিকে আছে একটা দারিদ্র্যের কষাঘাত। এখানে যখন বাবা থাকে না, মায়ে যখন অন্য জায়গায় বিয়ে করে অথবা গৃহকর্মীর কাজ করতে চলে যায়, তখন ন্যাচারালি তারা একটা পথ খোঁজে, শেল্টার খোঁজে। তো এখন আমাদের স্বেচ্ছাসেবীরা যখন তাদেরকে চুজ করে এবং নিয়ে এসে এবং আমাদের যখন ইয়েতে থাকে, নিয়ন্ত্রণে থাকে, আমাদের সাথে থাকতে থাকতে তারা একটা বেটার পরিবেশের সাথে পরিচিত হয় এবং নিজেকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। আমরা মনে করি সুমাইয়াও এই ধরনের একটা স্বপ্ন দেখতে শুরু করছে এবং সে লেখাপড়াতেও, পরীক্ষাতেও আমি খোঁজ নিয়েছি যে সে পরীক্ষাতেও খুব ভালো করছে এবং সে যেখানে যায় একটা সপ্রতিভ হয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে এবং পুরস্কার ছিনিয়ে আনে। এরকম আমাদের মধ্যে বেশ কিছু ছেলে মেয়ে আছে। আর আমার আমার এরপরে জি বলেন। মামুন সাহেব, আমার একটা সব যখন এগুলা শুনি যে চ্যারিটি অর্গানাইজেশন বাচ্চাদেরকে স্কুলে চ্যারিটি অর্গানাইজেশনে দিচ্ছে, সরকার তো প্রাইমারি স্কুল ফ্রি দিচ্ছে, সরকার তো আপনার প্রাইমারি স্কুলের ইনসেন্টিভও দিচ্ছে মা বাবাকে। তো আপনারা কেন আপনারা এদেরকে আলাদা করে পড়াতে যাবেন? কেন আপনার প্রাইমারি স্কুলে দেন না কেন?
আর এটার উপরের উপায়টা কি? তারা এখানে সরকারের যে কর্মসূচিগুলো আপনি যেটা বলেছেন এটা ঠিক আছে। আমাদেরকে বইও দেওয়া হয়, সুযোগ সুবিধা যতটুকু থাকে ততটুকুই আমরা সরকারের কাছ থেকে পাই বা পাচ্ছি। কিন্তু এটা হচ্ছে একটা সমন্বয়ের অভাব। সবখানে আমরা লক্ষ্য করেছি যে সমন্বয়ের অভাব। যেমন প্রাইমারি স্কুলগুলোতে যে বাড়ির কাছে স্কুল, কিন্তু আমার একবার সৌভাগ্য হয়েছিল যে প্রাইমারি স্কুলগুলো ইন্সপেকশন করার। তো আমি সেখানে যেয়ে দেখেছি যে প্রাইমারি স্কুলে তাদের শিক্ষকদেরও বাড়ির কাছে পোস্টিং হয়। সরকারি চাকরিতে এটা হবার কথা না, কিন্তু শুধু প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এটা হয়ে থাকে। আমি ক্লাসের মধ্যে ঢুকে দেখলাম যে ৪-৫ জন ছেলে বা মেয়েরা আছে, কিন্তু সেখানে থাকার কথা ১৫০, ১৫০ জন। তো এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও গভর্নমেন্টের এবং টিচারদেরকে যে সুযোগ সুবিধা যে বেতন দেওয়া হয়, এটা এই বর্তমান প্রেক্ষাপটে অনেক, অনেক সুযোগ সুবিধা। কিন্তু তারপরেও যাদের পরে দায়িত্ব থাকে তারা ছেলে মেয়েদেরকে যে খুঁজে বের করা, ছায়াতল যেটা করে, তারা সার্চ করে বের করে নিয়ে আসার মতো করে বের করে নিয়ে আসে। কিন্তু আমাদের প্রাইমারি স্কুলের টিচাররা বা কর্তৃপক্ষ এটা কখনোই করে না। তাদের কাছে যে ছেলেমেয়েরা আছে তারা ড্রপ আউট হয়ে যাচ্ছে। তারা হারিয়ে যায়। তারা পড়াশোনায় অ্যা অ্যা ৩য়, ৪র্থ পড়া পর্যন্ত ৫ম শ্রেণীতে খুব একটা থাকে। তো একবার আমার একটা চরে যাওয়ার সুযোগ হয়েছিল। একটা সংক্ষিপ্তভাবে চরের বলবেন। স্কুল। হ্যাঁ, বাংলাদেশের যে নদীর চর পড়ে সেই নদীর চরের একপাশে সেই স্কুলটা। তো আমি সেখানে যেয়ে দেখি যে ৭ জন টিচার থাকার কথা, ১ জন টিচার আছে মহিলা, ক্লাস নেই। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে, "আসে না কেন?" বলে, "চরে তো এমনি কম আসে।" আমি বললাম যে, "ছেলেমেয়েরা আসে না কেন? আপনারা কি করেন? আপনারা তো একটু চেষ্টা চালাতে হবে, আগ্রহ থাকতে হবে, ছেলেমেয়েদেরকে নিয়ে আসতে হবে।" তো উনি বলছেন কি যে, "স্যার আমার কোনো দোষ নাই। আমি প্রক্সি দিতে এসেছি।" তো চিন্তা করেন যে যে টিচার সরকারের সুযোগ সুবিধা বেতন গ্রহণ করছে, সে বাসাতে আছে এবং তাকে একটা চুক্তিভিত্তিক আরেকজন লোককে এখানে পাঠিয়েছে। তা আমি এগুলো কথা বলছি এই জন্যে যে সার্বিকভাবে যে প্রাথমিক শিক্ষা যেভাবে করার কথা সেখানে এই পথ শিশুরা সুযোগ পায় না, বঞ্চিত হয়। আমাদের সমাজে আমরা দেখেন কিছুদিন আগে আমরা একটা বৈষম্য বিরোধী আন্দোলন করি। জি। একটা নতুন ধারার সরকার আমাদের দেশে আছে। মানে আমরা এ সমাজের সব ব্যাপারে ক্ষেত্রে যাচ্ছি না, মামুন সাহেব, এ ব্যাপারটাতে যাচ্ছি না। আমরা পরবর্তী পর্যায়ে এটা পলিটিক্যাল ব্যাপারটা নিয়ে আমরা we're gonna focus on this বাচ্চাদের নিয়ে আজকে। এটাই আমার ফোকাস থাকবে। আপনার কাছে আবার আসবো। আমি সোহানার সাথে জিজ্ঞেস করতে চাই। আপনাদের কাছে যে ছেলে এবং মেয়েরা আসে, বুঝছেন? ছিন্নমূল পরিবার থেকে বিচ্ছিন্ন নানান ধরনের বাচ্চারা। কেন বাচ্চারা ছিন্নমূল এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়, সোহানা? পরিবার থেকে বিচ্ছিন্ন হয় আসলে পরিবারের শিক্ষার অভাব থাকে। যে আমাদের বাবা-মারা যেমন শিক্ষিত বা ওদের বাবা-মারা তেমন শিক্ষিত হয় না। যে আমরা জানি একটি শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি গঠন করতে পারে, তাই না? জি। তো ওদের বাবা-মারা হচ্ছে অশিক্ষিত হয় এবং দারিদ্রতার কারণে তারা অনেক সমস্যার মধ্যে তারা জীবন যাপন করে। তো তাদের মধ্যে যে আ বাবার সাথে মায়ের মিল থাকে না। বাবা অনেকগুলো বিয়ে করে। বা দারিদ্রতাটাই আসলে মেইন তাদের প্রবলেম আমরা বলতে পারি। আ সচেতনতার অভাব। অনেক সময় তাদের সুযোগ থাকলেও, শিক্ষার সুযোগটা থাকলেও সেখানে তারা ব্যয় করতে চায় না। তারা সেটা অন্য খারাপ কোনো কাজে সেটা ব্যয় করতে চায়। যেমন ড্রাগস এ ব্যয় করতে চায় বা অন্য কোনো কাজে ব্যয় করতে চায়। কিন্তু একটা সন্তানের যে শিক্ষার প্রয়োজন, ওই বাচ্চাটাকে যে স্কুলে পাঠাতে হবে, সেই ন্যূনতম আ শিক্ষাটা তাদের মধ্যে নেই। যার কারণে আমাদের মনে হয় যে এই সমস্ত বাচ্চারা শিক্ষার থেকে অনেক দূরে। আচ্ছা, আপনি কতদিন থেকে আছেন ছায়াতল বাংলাদেশের সাথে? আমি ছায়াতলের সাথে আছি
প্রায় 7 বছর হয়ে গিয়েছে। 7 বছর। আমি যখন গেছিলাম গত বছর, যাওয়ার পর আপনি বলছিলেন যে ছায়াতল বাংলাদেশে অনেক মেয়েরা আসে, তারা তাদেরকে গ্রুমিং করা হয়, সেক্সুয়ালি গ্রুমিং করা হয়। আপনি আপনার কোনো সময় ডাইরেক্ট উইটনেস করছেন কোনো ধরনের, একটা নাম বলবেন না, বা আপনি শেয়ার করেন আমরা দর্শকের জন্য শুনুক আপনার ছায়াতল বাংলাদেশ কোন ধরনের মেয়েদের নিয়ে আপনার কাজ করছেন? জি, আমরা তো পথ শিশুদেরকে নিয়েই কাজ করি। সেখানে মেয়েও আছে, ছেলেও আছে। আর আজকাল সব ধরনের বাচ্চারাই সেক্সুয়াল অ্যাবিউজ হয়। সেটা ছেলে হোক বা মেয়ে হোক। তো আপনাদের মেয়ের একটা অভিজ্ঞতা বলেন। জি, আমাদের অনেক যদি ছেলে অভিজ্ঞতা বলেন আছে। আর এর মেয়ে বলেন, মধ্যে ওদের বয়স থেকে আরম্ভ করে বলেন, বা নাম বলবেন না। জি, এরকম একটা মেয়ে আছে যে হচ্ছে গিয়ে বস্তিতে থাকে। তো নাম বলবো না আমি। ওই জি। মেয়েটা হচ্ছে গিয়ে সেক্সুয়ালি অ্যাবিউজ হয় আর কেউ একটা বাসাবাড়িতে কাজ করত। প্লাস এখানে পড়াশোনা করত। তো ওই যে এই বাসাবাড়িতে কাজ করত সেখানেও অনেকভাবে অ্যাবিউজ হয়েছে ওই মালিকের দ্বারা। পাশাপাশি ওর যে বস্তিতে থাকতো ডাইরেক্ট কোয়েশ্চেন করতেছি। জি। ওকে সেক্সুয়ালি অ্যাবিউজ হইছে না ফিজিক্যালি অ্যাবিউজ হইছে? যে মারামারি করতো না সেক্সুয়ালি অ্যাবিউজ করতো? সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেটা। হ্যারাসমেন্ট জি। আর কোনো অ্যাকশন অ্যাবিউজ, হ্যারাসমেন্ট সবকিছুর মধ্যে দিয়ে গিয়েছে সে। তখন আপনারা মেয়েটাকে পুলিশের শরণাপন্ন হলেন না কেন? জি, আমরা অবশ্যই পুলিশের শরণাপন্ন হয়েছি। আমরা লিগ্যাল অ্যাকশন নিয়েছি এবং পুলিশের থেকেও আমরা অনেক সাহায্য পেয়েছি। আর তাছাড়া ওকে আপনি বললেন যে মেন্টাল গ্রুমিং এর ব্যাপারটা। আমাদের কিন্তু অ্যাথেনা নামে একটি মেন্টাল হেলথ অ্যাসোসিয়েশন আছে। কি নাম বললেন? অ্যাথেনা। হুম। তো ওদের কোথায় পড়ছে এটা? এটা হচ্ছে গিয়ে আপনার ঢাকাতেই। তো ঢাকা কোথায়? ঢাকার এটা হচ্ছে গিয়ে আপনার সিদ্ধেশ্বরী। ওখানে ওদের ইনস্টিটিউট। তো সেখান থেকে আমরা হেল্প পাই যে আমাদের যে বাচ্চারা আছে তাদের শিক্ষার পাশাপাশি মেন্টাল হেলথটাও আমরা এনশিওর করছি। কারণ মেন্টাল হেলথ নিয়ে আমরা অনেকেই এখনো জানি না। কিন্তু একটা শিশুরও কিন্তু মেন্টাল হেলথের যত্ন নেওয়া উচিত এবং সেও কিন্তু মেন্টালি অনেক ডিসঅর্ডারের মধ্যে থাকে। তো এরকম যারা সেক্সুয়ালি অ্যাবিউজ, যারা হচ্ছে গিয়ে ডিস্ট্রেস বা ফ্যামিলিতে যাদের অনেক ধরনের প্রবলেম, বা যে বাচ্চাগুলো একদম খোলামেলা হতে পারে না, বা তাদেরকে পড়াতে গেলে কিন্তু আমরা বুঝতে পারি সে মনোযোগী কিনা বা অমনোযোগী কিনা, ক্লাসরুমে তার বিহেভিয়ার কেমন। তো সবকিছু পর্যবেক্ষণ করেই কিন্তু আমরা একটা স্টেজ বানিয়ে নিয়েছি যে এই স্টেজের বাচ্চাদেরকে এভাবে আমরা মেন্টাল হেলথটা দিব। যারা হচ্ছে কাউন্সিলর তারা এটা বেশি ভালো বোঝে। যারা অভিজ্ঞ, যারা হচ্ছে সাইকিয়াট্রিক, তারা হচ্ছে গিয়ে এই কাজগুলো অনেক ভালো মতো করে। সোহানা, এইসব যে বললেন আপনার সেক্সুয়ালি অ্যাবিউজ, ফিজিক্যালি অ্যাবিউজ, ছেলে বলেন মেয়ে বলেন, এটা খুব একটা কষ্ট লোমহর্ষক একটা ব্যাপার-স্যাপার। খুব ওদেরকে আবাসনের ব্যাপারে কি চিন্তা করছেন আপনারা? আবাসন দেন? না, আমরা বর্তমানে আবাসন দিতে পারছি না। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা বাচ্চা টেক কেয়ার করি। সকালে যখন আসে আমরা ব্রেকফাস্ট দেই। তারপর ওরা মূল ক্লাসটা ওরা চলে যায় ক্লাসরুমে। সেখানে ওরা ২টা পর্যন্ত ক্লাস করে। তারপর আমরা একটা লাঞ্চের ব্যবস্থা রাখি। কারণ বাচ্চারা লং টাইম পড়ার পরে তারা অবশ্যই ক্ষুধার্ত হয়ে যায় এবং খাবারটা দিলে তারা ভিতর থেকে একটা মোটিভেটেড ফিল করে যে না আমি এখানে খাবারও পাচ্ছি। তখন ও নিশ্চিন্ত থাকে যখন ও খাবার পায়। তারপরে খাবার খাওয়ার পরে ওর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো হচ্ছে আমরা কারিগরি শিক্ষাটা দেই। যেমন হচ্ছে সেলাই মেশিনের প্রশিক্ষণ দিচ্ছি আমরা, মোবাইল রিপেয়ারিং এর প্রশিক্ষণ দিচ্ছি, ইংলিশ স্পোকেন এর প্রশিক্ষণ দিচ্ছি এবং তাদের রিক্রিয়েশন এর জন্য নাচ, গানের ব্যবস্থা রেখেছি, আপনার আর্টের ব্যবস্থা রেখেছি। তো ওরা এই অ্যাক্টিভিটিস গুলা করার পরে ওরা খেলাধুলারও ব্যবস্থা আছে আমাদের। ইনডোর, আউটডোর খেলাধুলার ব্যবস্থা রেখেছি। এই সব অ্যাক্টিভিটিস এর পরে ওরা হচ্ছে নিজেদের বাসায় চলে যায় এবং স্যার যেটা বলল আমাদের চেয়ারম্যান স্যার যে আমাদের মিশন ভিশনে আছে আমরা এই বাচ্চাদের জন্য একটা শেল্টার হোমস করব, আমাদের ভিলেজ করব। তো সেখানে যখন আমরা আমাদের ভিলেজটা করতে পারবো, আমরা বর্তমানে জায়গা কিনেছি কিন্তু আমরা ভিলেজের কাজটা এখনো বিল্ডিং এর কাজগুলোতে আমরা এখনো যেতে পারিনি। সেটার জন্য আমাদের কিছু ফান্ডের সংকট আছে। সেটা আমরা কাটাতে পারলেই আমরা বিল্ডিং এর জন্য কাজ করব এবং সেখানে একটা বাচ্চা যেন 24/7 নিরাপত্তা
একটা নিরাপদ পরিবেশে থাকতে পারে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেক্সুয়াল অ্যাবিউজ থেকে যেন দূরে থাকতে পারে। এই 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 ব্যাপারটাতে আপনি আপনার কথার সাথে আমি মামুন সাহেবকেও জয়েন করাতে চাচ্ছি। মামুন সাহেব, দেখেন আপনাদের এখানে যে দিনের বেলা আপনারা ছেলে বা শিশুদের, ছেলে বলেন মেয়ে বলেন, ওদেরকে আপনি বাট ওদেরকে রাতের বেলা সেফগার্ড কিভাবে করবেন? এটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। রাতের বেলায় সেফগার্ড আমরা করতে পারছি না। রাতের বেলা তারা আমাদের কাছে থাকে না, তারা তাদের বস্তিতে ফিরে যায়, আবার পরদিন সকালে আসে। তো সেই জন্য আমরা দেখছি যে আমাদের যেমন আমরা ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত তাদেরকে পড়াশোনা করে নার্সিং করার পরে বেশ কিছু ড্রপ হয়ে যাচ্ছে, এবং এই যে সমস্যাটা, এর থেকেই কিন্তু আমাদের শেল্টার হোম করার আমরা পরিকল্পনা নিয়েছি। আমরা ডিপিপি তৈরি করছি এবং সেখানে দীঘার উপরে জায়গা কেনা হয়েছে, কেরানীগঞ্জে, ঢাকার উপকণ্ঠে কেরানীগঞ্জে, এবং আরো কিছু জায়গা কেনারও আমাদের পরিকল্পনা আছে। আমরা যেটা অগ্রসর হচ্ছি যে পিপিপির আওতায়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেখানে সরকারের অংশগ্রহণ থাকবে, প্রাইভেট অংশগ্রহণ থাকবে, এরকম করে আমরা ওই শেল্টার হোমটা করব এবং তাদেরকে স্থায়ী একটা আবাস, এই যে আপনার পল্লী আছে, শ্যামলীতে যে একটা পল্লী আছে, শিশু পল্লী, তো ওইটার আদলে আমরা যদি তাদেরকে রাতের বেলায়ও আমরা নিজেদের নার্সিং এর আওতায় নিয়ে আসতে পারি, তখনই আমাদের যে লক্ষ্য তাদেরকে মানুষ করা এবং তাদেরকে একটা মূল স্রোতধারায় ফিরিয়ে আনা, একটা আমাদের যে সামাজিক আন্দোলন মতো একটা আন্দোলন আমরা শুরু করেছি, যেটা 16 সালে শুরু করেছিলেন সোহেল রানা, তো সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং এই লক্ষ্যে আমরা কাজ করছি। তো আমাদের সেক্রেটারি সোহানা বলেছেন যে আমাদের ফান্ডের অভাব, এবং আমরা যদি পিপিপির আওতায়ও কাজ করি, তো সেখানেও অর্ধেকের কাছাকাছি টাকা আমাদের। উদ্দেশ্যে আপনি বলেন বিপিপিটা কি? সরি, ওই যে বিপিপি বললেন, পিপিপি, পিপিপিটা কি? পুরো ইয়েটা কি বলেন? পিপিটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এই পার্টনারশিপের আওতায় আমরা বড় ধরনের প্রজেক্ট করতে পারি, এবং পিপিপির আওতায় আমাদের করতে গেলে সরকার একটা ফান্ড দিবে, কিন্তু একটা শর্ত থাকবে যে আমি যদি 50% দিই, 50% তোমাকে সংগ্রহ করতে হবে। এইটা তো একটা বড় ধরনের ফান্ড। এই জন্য আমরা মনে করি যে আপনাদেরও এটা, যারা শুনছেন বা যারা যেখানেই আছেন, যারা সচ্ছল, তারা যদি আমাদের হাত বাড়িয়ে দেন, তাহলে আমাদের এই যে মিশন ভিশনের কথা বলছি, যে লক্ষ্য উদ্দেশ্য বলছি, যে স্বপ্ন দেখছি আমরা, এই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। আপনারা মিশন ভিশন বলছেন, ফান্ডের কথা বলছেন। আমরা লন্ডনে যারা থাকি, লন্ডন থেকে আমরা দেশের নানান ধরনের চ্যারিটি অর্গানাইজেশন, এনজিও অর্গানাইজেশন, ওদেরকে আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিয়ে থাকি। আমাদের জাকাতের পয়সা যায়, সদকার পয়সা যায়, অনেক কিছু যায়। কিন্তু আপনাকে জিজ্ঞেস করছি মামুন সাহেব, আপনাদের অন্যান্য চ্যারিটি বা ইউটিউবে গেলে দেখা যায় যে চ্যারিটির পয়সা মেরে দিছে, এই করছে। আপনারা কতটুকু ট্রান্সপারেন্ট? আমি তো মনে করি যে শতভাগ ট্রান্সপারেন্ট। আমরা প্রতিদিনের হিসাব প্রতিদিন আপডেট করি, এবং প্রতি মাসে যে আমরা মানে হিসাবগুলো কমপ্লিট করি, সেখানে ব্যাংক ব্যালেন্সের সাথে মিল রেখে কাজ করি। এবং আমরা আপনাদের ওয়েবসাইটে আপনাদের অ্যাকাউন্ট সাবমিট করেন? আমরা যে একটা সুভেনির বের করেছি, সেখানে আমরা প্রকাশ করে দিয়েছি আমাদের আয় ব্যয়ের হিসাব। ভালো হতো না আপনাদের ওয়েবসাইটে এটা আপনার? আমরা, হ্যাঁ, ওয়েবসাইটেও দেওয়া যায়। এটা দিলে আরো ট্রান্সপারেন্সি বাড়বে। তবে আমাদের অ্যানুয়াল রিপোর্টে, আমরা যারা বিদেশে থাকি মামুন সাহেব, সবসময় দেখা যায় যে সবাই বলে তো আমরা এই কাজ করতেছি, ওই কাজ করতেছি, এই জন্য টাকা নিচ্ছে, ওইটা করতেছে। আমি চাচ্ছিটা কি ছায়াতল
অন্যান্য অর্গানাইজেশন থেকে কিভাবে ডিফারেন্টটা হচ্ছে, ভালো হচ্ছে? অবশ্যই অবশ্যই ডিফারেন্ট আছে। যে আমাদের এখানে যারা কাজ করে সবাই ডেডিকেটেড পারসন। এখানে অন্য চিন্তা করার কোনো অবকাশ নেই, সুযোগও নেই। এবং আমরা সবসময় আপনাদেরকে ইনভাইট করি, দেশে হোক বিদেশে হোক, যারাই ডোনার, যারা আমাদের সহায়তা করেন, তাদেরকে সবসময় আমাদের দ্বার অবারিত। আমরা বলি আসেন দেখেন আমরা কি করছি। এবং এই যে আমরা যেখানে জমি কিনেছি, ডোনাররা আসলে আমরা সেখানে এই যে আমাদের যে স্টুডেন্টদের যে পথ শিশু আন্ডার প্রিভিলেজ চিলড্রেনরা, তাদেরকে নিয়ে আমরা সেখানে দুপুরের খাবারের ব্যবস্থা করি, একসাথে তারা খায়, তারা আমাদের দেখে এবং সব আমাদের আমরা ওপেন করে দিয়েছি। এবং আপনি একটা সুন্দর কথা বলেছেন যে ওয়েবসাইটে এগুলো থাকা, আমরা ইয়ারলি যে অ্যানুয়াল রিপোর্টে এগুলো সব বলেছি। এবং আমরা মনে করি যে এটা ওয়েবসাইটেও দেওয়া সম্ভব, যাতে এই ট্রান্সপারেন্সিটা কখনোই প্রশ্নবিদ্ধ না হয়। আরেকটা ব্যাপার আপনার কাছে আমার জিজ্ঞেস করা লাগে মামুন সাহেব, আপনি ছায়াতলের বাংলাদেশের এবং প্রিভিয়াসলি গভর্নমেন্টের চাকরির কারণে আমি জিজ্ঞেস করতেছি, বাংলাদেশে এত এত চ্যারিটি কোম্পানি, এত এত অর্গানাইজেশন শিশুদের নিয়ে কাজ করছে, আর সাথে সাথে সরকারি পৃষ্ঠপোষকতায় অনেক কিছু ফান্ডেতে কাজ হচ্ছে, তাহলে বাংলাদেশের শিশুদের এটা কমছে না কেন, এটা বেড়ে যাচ্ছে কেন? হ্যাঁ, আমি আগে কিছুটা ইঙ্গিত দিয়েছি যে সরকারি পৃষ্ঠপোষকতায় যারা থাকে, যেমন আমাদের যে শিশু পরিবারগুলো আছে সরকারি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে, তারপরে যে বেবি হোম আছে এবং এই ধরনের যে চ্যারিটি এগুলো আছে, তো সেখানকার সাথে আমাদের গুণগত এবং দৃষ্টিভঙ্গিগত অনেক পার্থক্য আছে। এবং আমরা যেভাবে বিশ্বাস করি, যেভাবে কাজ করি, আমি একসময় সরকারে ছিলাম, অনেক দিনই কাজ করে আজকে এখানে আসছি। তো আমি তাদের সাথে ছায়াতলের তুলনা করতে পারি না। আমার কাছে মনে হয় যে একটা কবিতা আছে না, যে তোমার তুলনা শুধু তুমি, ওরকম ছায়াতলের সাথে আমি কাউকে তুলনা করতে চাই না। এখানে আমরা যে কাজ করি, যে দায়বদ্ধতা আছে, যে অ্যাকসেপ্টেন্স নিয়ে এবং যে আপনি তো সমাজ কল্যাণ মিনিস্ট্রিতে ছিলেন, তখন ওই জায়গায় থাকতে কি করছেন? আমরা চেষ্টা করেছি এবং আপনাকে একটা কথা বলে রাখতে পারি যে আমি ৬৪টা জেলারই, ওখানে যতদিন ছিলাম ৬৪টা জেলারই শিশু পরিবার বা এই ধরনের যে চ্যারিটি গুলো গভর্নমেন্টের পরিচালনা করে, সবটা জায়গায় গেছি, প্রান্তিক অঞ্চলে গেছি এবং সবার সঙ্গে কথা বলে দেখেছি। হ্যাঁ, আমি আপনার কাছে বলে যান। তারা যেভাবে বেড়ে উঠতেছে বা এত সুযোগ সুবিধার মাঝে যেটুকু তারা মানে করতে পারছে, রিসিভ করতে পারছে, আমি তো বলবো যে ছায়াতল তার চেয়ে বেশি এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ মামুন সাহেব। বুঝছেন, আমি মোটামুটি শেষ পর্যায়ে চলে আসতেছি। আমার একটা প্রশ্ন আমি এই ইয়ের কাছে, যে অ্যাক্টিভ সেক্রেটারি জেনারেল আছেন, ওনার কাছ থেকে জানতে চাচ্ছি, এত এই যে বাচ্চাদের আপনারা যে কাজ করেন সোহানা, আপনাদের যে ভলেন্টিয়াররা আছে, কি পেইড ওয়ার্কার এবং ভলেন্টিয়ার যাই বলেন আছে, ওরা কিভাবে আসে? ভলেন্টিয়াররা কারা? ভলেন্টিয়াররা হচ্ছে গিয়ে বেশিরভাগই স্টুডেন্ট, যারা হচ্ছে পড়াশোনা করছে ইউনিভার্সিটি কলেজে, এরকম তরুণরা, ইউনিভার্সিটি সরকারি বেসরকারি সব ধরনের ইউনিভার্সিটি, যারা হচ্ছে তরুণ, যারা অনেক বেশি অ্যাক্টিভ, এবং এই ধরনের মানুষগুলো হচ্ছে গিয়ে আমাদের সাথে জড়িত হয়। মোস্টলি হচ্ছে আমাদের ফ্রেন্ডরা,
যারা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস গুলা দেখে সোশ্যাল মিডিয়াতে, দেন ওরাও হচ্ছে গিয়ে আমাদের থেকে জানতে চায় যে ছায়াতলটা কি, আমি কি এখানে জয়েন করতে পারবো কিনা। এখন অনেকে ইন্টারেস্টেড থাকে যে এই সমস্ত ভালো কাজে তাদের সময় ব্যয় করবে। হুম। তো এরকম আমাদের ফ্রেন্ড সার্কেলরা আসে, অনেকে হচ্ছে ফেসবুক থেকে আমাদের সাথে যুক্ত হয়, জয়েন করে আমাদের কাজগুলো দেখে। হুম। তো মোস্ট প্রবাবলি আর কি তরুণরাই হচ্ছে আমাদের ভলেন্টিয়ার, আর আমাদের লিস্টেড ভলেন্টিয়ার আছে 70। তাছাড়া আমাদের যে কোনো অকেশন হলে লাইক ইভেন্ট, তখন হচ্ছে আমাদের ভলেন্টিয়ার, টেম্পোরারি ভলেন্টিয়ার আছে, তারা হচ্ছে আমাদের সাথে যুক্ত হয় এবং এই কাজটা আসলে করতে তারা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, আনন্দিত বোধ করে যে তাদের সময়টা একটা ভালো কাজে তারা ব্যয় করছে। অনেকে আছে আড্ডা দিয়ে চায়ের দোকানে তাদের সময়গুলো নষ্ট করে, কিন্তু যারা হচ্ছে গিয়ে সমাজের পরিবর্তন চায়, একটা ভালো কিছু করতে চায় দেশের জন্য, তারাই কিন্তু এই সমস্ত স্বেচ্ছাসেবকমূলক সংগঠনের সাথে জড়িত হয়। আপনাকে অনেক ধন্যবাদ সুহানা। আমাদের নন রেসিডেন্স বাংলাদেশের কাছে কি লাস্ট মেসেজ দেবেন আপনার ছায়াতল সম্বন্ধে? জি, লাস্ট মেসেজ দিব যে তাদেরকে অবশ্যই ধন্যবাদ যে তারা এত কষ্ট করে বাংলাদেশে রেমিটেন্স পাঠায় এবং সেটার একটা বড় অংশ কিন্তু আমাদের দেশে কাজে লাগে এবং পাশাপাশি বিদেশে যারা আছে তারা কিন্তু অনেক ডোনেট করে। তো তাদের কাছে আমার একটা আহ্বান যে দেশে গেলে অবশ্যই ছায়াতল বাংলাদেশে যাবেন, শিশুদেরকে স্পর্শ করে দেখবেন। আশা করি তাদেরকে স্পর্শ করলে, তাদের স্টোরি, তাদের গল্পগুলো জানলে আপনাদেরও ভালো লাগবে এবং দেশের কিছু করার মতো আপনাদের জাগ্রত হবে মেন্টালিটিটা ওভাবে, এবং আপনাদের সন্তানদেরকেও নিয়ে যাবেন, তারাও যেন দেশের সাথে রুটের সাথে তারা যেন থাকতে পারে, সেজন্য তাদেরকে ইন্ট্রোডিউস করাবেন আমাদের দেশকে, আমাদের দেশের কালচারকে। এবং আপনাদের জাকাত বা যে কোনো ডোনেশন যদি আপনারা দিতে চান, অবশ্যই আমাদের যারা হচ্ছে গিয়ে এরকম সংগঠন আছে তাদের পাশে থাকবেন, যাতে আমরা দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারি। ধন্যবাদ সুহানাকে আজকে অনুষ্ঠানে আসার জন্য। আমি আমাদের ছায়াতল বাংলাদেশের চেয়ারম্যান আপনার কাছ থেকে এক্স্যাক্টলি সেম কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছি যে নন রেসিডেন্ট বাংলাদেশির কাছে হোয়াট মেসেজ ইউ ওয়ান্ট টু ডেলিভার? আমাদের আমাদের মেসেজ একটাই, যেটা যে আমাদের একটা বৈষম্যহীন সমাজ গড়ার জন্য, যে পথ শিশুরা পথে থাকবে, অন্যরা সুবিধাভাবে মানুষ হবে, এইটার আমরা একটা দূরত্ব ঘোচাতে চাই এবং এই জন্য তাদের এটা একটা মৌলিক অধিকারও। এই অধিকার সংরক্ষণে আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করছেন এবং আমরা চাচ্ছি যে ভবিষ্যতে আপনাদের সহযোগিতা আরো একটু বাড়িয়ে দিলে আমরা আমাদের স্বপ্ন, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, মিশন, ভিশন যাই বলি না কেন, এটাকে আমরা সফল করতে পারবো এবং সমাজের সুবিধা বঞ্চিত একটা অংশের ভাগ্য পরিবর্তনে কাজ করে যেতে পারবো। ধন্যবাদ আপনাকে। আপনি বাংলাদেশ থেকে, এখন মনে হয় রাত্র 2টা-2:30 বাজে, আপনি ওখানে সজাগ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আমি অলসো I want to express my gratitude to all my viewers. আজকে আমার প্রথম শোতে দেখতেছেন। ইনশাল্লাহ নেক্সট পর্ব নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে, নতুন মুখ নিয়ে আসবো। ধন্যবাদ। খোদা হাফেজ।